লেখিকা প্রতীতি চৌধুরীর পুতুলের সংসার। ঘুম ভাঙার পর পূর্বের জানালা দিয়ে তাকিয়েছিল পুতুল। এখনো সূর্য ওঠেনি, তবে অন্ধকারের গাঢ়ত্বটা রাতের চেয়ে কম। আচ্ছা, সত্যি কি কাল রাত্রে ঘুমোতে পেরেছিল পুতুল? এখনো যে ওর কানে ভাসছে গতকাল রাত্রে মঞ্জিলের বলা কথাগুলো। ওর নাকি মঞ্জিলকে ভালো রাখার ক্ষমতাই নেই, যোগ্যতা নেই মঞ্জিলের স্ত্রী হয়ে ওঠার। বিয়ের ৮ বছর পরে আজ সেটা মঞ্জিল অনুধাবন করছে। গতকাল নোনতা জলের যে দাগগুলো গালেই শুকিয়ে গেছিল, সেইগুলো আবার ভিজতে শুরু করলো। পুতুলকে দেখিয়ে আজ অবধি তো কেউ বলতে পারেনি ও সুগৃহিণী নয়। পুতুলের শ্বশুরবাড়ির সকলেই ওর রাত দিন প্রশংসা করে। বেশ তো স্বামী, পুত্র, শ্বশুর, শাশুড়ি, দেওর যা মিলে যৌথ পরিবার। আজ যখন সেখানে সবচেয়ে আপন মানুষটাই ওর উপরে প্রশ্নচিহ্ন তুলে দেয়, তখন পায়ের নিচের মাটি কেঁপে ওঠে বইকি। পুতুল বারবার ভাবার চেষ্টা করছিল কি ওর অন্যায়, সংসারের কোন কাজে ও খুঁতটা রেখেছে। এই তো সেদিন ওদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে মঞ্জিল ওর সব বন্ধুদের সামনে নিজেই গর্ব করে বলল ওদের সংসারটাকে পুতুলই এক সুতোতে বেঁধে রেখেছে। নয়তো আজকাল বাবা, মা, ভাই সবাই মিলে এক ছাদের তলায় যৌথ পরিবার কটাই বার টিকে আছে? তবে কি এসবই শুধু দেখানো? ওর সুখের সংসারে কোথাও ভাঙন ধরতে শুরু করেছে? বুকটা কেঁপে উঠল। গত বছর বসু বাড়ির দুর্গাপুজোতে বেড়াতে এসে পুতুলের ছোটবেলার বান্ধবী রূপাঞ্জনা বলেছিল, তুই পারিস কি করে, সবাইকে সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠিস না? পুতুল হেসে বলেছিল, অভ্যেস হয়ে গেছে। সত্যি কি ওর অভ্যেস হয়ে গেছে? ও কি খেয়াল রাখতে পেরেছে সবার, নাকি মঞ্জিলের কথা মতো খুব বেশি বুড়িয়ে গেছে? ধীরে ধীরে বিছানা থেকে আয়নার সামনে উঠে গিয়ে দাঁড়ালো পুতুল। বিছানায় ঘুমোচ্ছে ওর ৬ বছরের ছেলে পুপুন। মঞ্জিল কাল রাত্রে রাগারাগি করে এক বিছানায় আর ঘুমোয়নি, চলে গেছিল ওর স্টাডি রুমে। এটা অবশ্য প্রথমবার নয়, প্রায়ই মঞ্জিল অভিমান করে স্টাডি রুমে সারা রাত্রি কাটিয়ে দেয়। পুতুলও দিনের শেষে এতটা ক্লান্ত থাকে যে বালিশে মাথা দেওয়া মাত্র ঘুমে ঢলে পড়ে। একটা ঠান্ডা দূরত্ব ক্রমশ যেন থাবা বসিয়ে চলেছে ওদের দাম্পত্যে। আর দীর্ঘদিনের জমা অভিমান থেকেই হয়তো কালকের বাড়াবাড়ি। রাতবাতি নীলাভ আলোয় নিজের মুখটা দেখল পুতুল। চোখ দুটো ঢুকে গেছে, চোখের নিচে কালি পড়েছে, শুকনো মুখ, উস্কো খুস্কো চুল, চেহারাটাও অবাঞ্ছিতভাবে এদিক সেদিক বেড়ে গেছে। ওকে দেখলে কে বলবে কখনো ওর প্রতি ইঞ্চি মাপা নিখুঁত ফিগার ছিল? পুতুলের মতো চোখ মুখ দেখেই হয়তো বাড়ির লোক নাম দিয়েছিল পুতুল, কিন্তু এ বাড়িতে আসার পর থেকে নিজের জন্য কতটুকু সময়ও দিতে পেরেছে? পুপুন হবার পর থেকে তো নিজের যত্ন নেওয়ার কথা আর মনের মধ্যেও নিয়ে আসতে পারেনি। হয়তো প্রয়োজনও পড়েনি। বসু পরিবারের বড় বউ, মঞ্জিলের স্ত্রী, পুপুনের মায়ের আড়ালেই নিজের জীবনের সার্থকতা খুঁজতে চেয়েছিল পুতুল। তাই তো সেইবার দুর্গাপুজোতে যখন রূপাঞ্জনা বলেছিল, তোর যা তো দিব্যি সেজেগুজে ঘুরছে, আর তোকে একটা দিন ১ ঘন্টা বেরোতে বললাম, কতদিন পার্লারে যাসনি বলতো? তখনও পুতুল গিন্নিপনা দেখিয়ে বলেছিল, সুতপা, ওরই তো সেজেগুজে ঘোরার সময়, আমার যে অনেক রকম দায়িত্ব রে। রূপাঞ্জনা অবাক হয়ে দেখেছিল সেই মেয়েটাকে, যে কখনো ওদের কলেজের মধ্যমণি ছিল। যে কোনো অনুষ্ঠান মানেই পুতুলের নাচ, প্রতিবার সুন্দর করে নিজের মেকআপ নিজেই করত। আর আজ সেই সব কোথায় হারিয়ে গেছে। মেকআপ তো দূর, স্নান করে চুলটাও ভালো করে আঁচড়াবার ওর সময় নেই। কিন্তু এতদিন পরে রূপাঞ্জনার কথাগুলো কেন ও ভাবছে? কাল রাত্রে মঞ্জিলকে ও যেভাবে দেখেছে সেটাই কি ভুলতে পারছে না? মঞ্জিলের কথাতে কাল যে শুধু ওর প্রতি বিরক্তি ছিল না, ছিল একরাশ ঘৃণা। এরকম আগেও বেশ কয়েকবার হয়েছে, কিন্তু মঞ্জিল ওইভাবে তো বলেনি। কাল যে মঞ্জিল স্পষ্ট করে বলল, তোমার মধ্যে আর কিচ্ছু নেই, তুমি আমার যোগ্য ছিলেই না। জানো, আজকাল তোমাকে নিয়ে কোথাও বেরোতে আর ইচ্ছা করে না। ওহো, তোমার তো আবার সময়ও হয় না। নিজের মানুষটার কাছে এতটা বিরক্তির পাত্রী কবে হয়ে গেল পুতুল? সবার ঘরে চা পৌঁছে দিয়েই মঞ্জিলের স্টাডি রুমে গিয়ে নক করলো পুতুল। দরজাটা খোলা ছিল। ভিতরে গিয়ে টেবিলে চায়ের কাপটা নামাতেই মঞ্জিল উঠে বসলো। পুতুল হয়তো ওর দিকে ইচ্ছে করে চোখ মেলাতে চাইছিল না, তবুও চোখ পড়েই গেল।
মঞ্জিলি বলল, সরি, মানে কাল রাত্রে ওভাবে বলতে চাইনি, কিন্তু রোজ রোজ মানে তুমি তো সবই বোঝো। কাল তো পুপুরও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল। মিনমিনে স্বরে পুতুল বলল, আসলে মায়ের পায়ে ব্যথাটা বেড়েছে। রাত্রে হট ব্যাগটা দিতে গেছিলাম, মা কথা বলছিলেন, কথার মাঝে উঠে আসতে পারিনি। দাঁতে দাঁত চেপেই মঞ্জিল বলল, সবার কথা শোনার তোমার সময় হয়, শুধু আমারই হয় না, তাই তো? পুতুল আবারও শান্তভাবে বলল, সবার মানে? বাবা মা ওনারা, আর পুপুন তো আমাদেরই ছেলে। তবে আর কি, থাকো নিজের মতো। কালকের কথাগুলো মনে করে সম্ভবত পুতুলের মুখ দিয়ে বেরিয়ে গেল, নিজের মতো, নিজের জন্যে কবে শেষ সময় দিয়েছে তুমি বলতে পারো? কয়েক সেকেন্ড মঞ্জিল ওর দিকে তাকিয়ে থেকে বলল, কেন দাও না, দিতেই তো বলি। এভাবে তোমাকে বুড়িয়ে যেতে দেখতে আমার আর ভালো লাগছে না পুতুল, আই অ্যাম টু টায়ার্ড। পুতুল বুঝে উঠতে পারল না ঠিক কি বলবে। মঞ্জিলকে ওর প্রতি এতটা বিরক্ত হতে ও যে আগে দেখেনি। পুতুলকে চুপ দেখে মঞ্জিলি বলল, তুমি আর নিজেকে মেনটেন করতে পারছো না, সেটাই অ্যাডমিট করো। কেন বাবা মায়ের বাহানা দাও? সুতোপাও তো এই বাড়ির বউ, পিঙ্কি পুপুনের চেয়েও ছোট, তারপরেও সে টাইম করে নিচ্ছে, আর তুমি? পুতুল জানে মঞ্জিল অযৌক্তিক কিছু বলছে না, তবুও সুতোপার ওর বিষয়টা যে অনেক আলাদা, সম্ভবত সেটাই বলার চেষ্টা করলো। দেখো, সুতোপাকে মা নিজেই দেখে শুনে এই বাড়িতে এনেছিলেন, আর আমি? ধমকে দিয়ে মঞ্জিল বলল, কি বলতে চাও? আমি তোমাকে পছন্দ করে ভুল করেছিলাম? হ্যাঁ, ভুলই তো করেছিলাম, তারই মাসুল দিচ্ছি। মঞ্জিলের বড় বড় চোখ দেখে পুতুল আরো ঘাবড়ে গেল, ঢোক গিলে বলল, তুমি বলো তাহলে আমি কি করব? মঞ্জিল গম্ভীরভাবে উত্তর দিল, থাক, আর কিছু করতে হবে না, নিজের দায়িত্বই পালন করো। পুপুনের টিউশনের সময় হয়ে গেল, ও উঠেছে? পুতুল ব্যস্ত স্বরে বলল, এই তো তোমাকে চাটা দিয়েই ওকে তুলতে যাচ্ছিলাম। মঞ্জিল আর কোনো উত্তর দিল না, নিজের মোবাইলটা হাতে নিয়ে খুটখাট করতে লাগলো। পুতুল চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। ইচ্ছে থাকলেও মঞ্জিলের মান অভিমান ভাঙাবার মতো সময়ও ওর কাছে নেই। দুদণ্ড বেশি কথা বলবার অবসরও ওর নেই। দেরি হলে জয়ন্ত স্যার এসে বসে থাকবেন, উনি আবার ঘড়ির কাঁটার বাইরে একটি মিনিটও বসুবাড়িতে বেশি অপচয় করবেন না। পুপুনকে ঘুম থেকে তুলে পড়ার জন্য রেডি করতেও মিনিট 20 তো লাগবেই। মঞ্জিলের সাথে পুতুলের একান্তে সময় কাটানো বলতে ওই রাত্রির অবসর। দুপুরে খাওয়া দাওয়ার পরে পুপুনের স্কুল থেকে ফিরতে দেরি হলে সংসারের কাজে হয়তো একটু বিশ্রাম পায় পুতুল, কিন্তু সেই সময় মঞ্জিল অফিসে নিজের কাজে ব্যস্ত। বিয়ের পর প্রথম প্রথম এই সময়টাতে টুকটাক ফোন করতো পুতুল, খবর নিত খাওয়া হয়েছে কিনা, কখন ফিরবে, যেন একটু তাড়াতাড়ি ফেরে। মঞ্জিলেরও মনে হতো কেউ যেন ওর জন্য ঘরে বসে অপেক্ষা করছে, কিন্তু পুপুন হবার পর থেকে নিয়ম করে মঞ্জিলকে আর ফোনও করা হয়ে উঠতো না। মঞ্জিলি কখনো কখনো অফিস থেকে ফোন করে পুপুনের খবর নিত। ধীরে ধীরে সেটাও যে কবে বন্ধ হয়ে গেল টের পায়নি পুতুল। অলস দুপুরে পুরনো কথাগুলো মনে করেই চোখের কোণ দুটো চিকচিক করছিল। মঞ্জিলের সাথে ওর আলাপ হয়েছিল ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে। মঞ্জিল এসেছিল ওদের অফিস থেকে অতিথি হয়ে। পুতুলের নাচ দেখে হয়তো আলাপ করতে ইচ্ছে হয়েছিল মঞ্জিলের, আর রূপাঞ্জনার মাধ্যমে সুযোগটাও হয়েছিল। মঞ্জিলদের অফিসের স্টাফ নীলাঞ্জনেরই বোন ছিল রূপাঞ্জনা। সেই থেকে ওদের দুজনের পরিচয়, তারপর নিয়ম করে ফোন দেখা করা, আর 10টা ভালোবাসার সম্পর্ক যেমন তরতর করে এগিয়ে যায়, ওদেরটাও ঠিক সেরকমই ছিল। মঞ্জিলকে মানা করার মতো তো পুতুলের কিছু ছিল না। ভালো অফিসে চাকুরি, সুদর্শন চেহারা, বনেদি পরিবারের ছেলে মঞ্জিলকে নিয়ে পুতুলদের পরিবারেও তেমন আপত্তি ছিল না। আর মঞ্জিল তো তখন ওর সৌন্দর্যের দিওয়ানা। পুতুলের ইউনিভার্সিটি ছেলেগুলোর চোখেও মঞ্জিলের প্রতি জেলাসি দেখেছিল, আর তাতেই হয়তো নিজের সিদ্ধান্তের প্রতি বিশ্বাসটা বেড়ে গেছিল। পুতুলকে বাইকে চাপিয়ে কাছাকাছি কোনো রেস্তোরাঁতে গেলেও ওর মনে হতো আজ যেন অনেক বেশি সাফল্য পেয়ে গেছে। গভীর ঘুমে মঞ্জিল স্বপ্নে দেখত পুতুলের গোলাপি ঠোঁটের পাশের তিলটা ছুঁয়ে দিচ্ছে ওর ঠোঁট। মঞ্জিলের বাহু ডোরে বন্দি ও নিখুঁতভাবে মাপা শরীরটা। এরকম একটা ঘনিষ্ঠ মুহূর্তে ঘুম ভেঙে গেলে মেজাজটাই খারাপ হয়ে যেত। ওদের সম্পর্কটা বেশি দিন ফেলে রাখতে চায়নি মঞ্জিল। নিজেই বাবা মাকে জানিয়েছিল ওর কাউকে ভালো লাগে। মঞ্জিলের মা বনশ্রী দেবী ছেলের কথা শুনে বিশেষ রাজি হননি। ছেলের জন্যই বাধ্য হয়ে পুতুলকে দেখতে গেছিলেন। পুতুলকে দেখে আসার পরে তো আরোই বেঁকে বসেছিলেন। বনশ্রী দেবীর মনে হয়েছিল অমন সুন্দরী মেয়েকে ঘরের বউ করে নিয়ে এলে যেভাবে ছেলেকে প্রেমের জালে বশ করেছে, সেভাবেই এবার ওনার ঘর ভেঙে ছেলেকে আলাদা করে নিয়ে যাবে। মঞ্জিলের বাবা মধুময় বসু স্পষ্ট বলেছিলেন, তোর মায়েরও ইচ্ছে নেই, তাছাড়া জাতেও আলাদা। মঞ্জিল যখন অনেক বুঝিয়ে ওর বাবা মাকে রাজি করাতে পারেনি, তখন পণ নিয়েছিল পুতুলের সাথে যদি ওর বাবা মা বিয়ে না দেন, ও ঘর থেকে বেরিয়ে গিয়েই ওকে বিয়ে করবে। প্রয়োজন হলে এই বাড়িতে আর কখনো ফিরে আসবে না।
প্রমাদ গুনেছিলেন বনশ্রী দেবী। উনি ভেবেছিলেন ছেলে বিয়ের পরে পর হয়ে যেতে পারে। যখন দেখলেন বিয়ের আগেই ছেলে ঘর ছাড়বে তখন আর কথা বাড়াননি। শুভ দিন দেখে পুতুলদের বাড়িতে গিয়ে বসুবাড়ির বড় বৌমাকে আশীর্বাদ করে এসেছিলেন। পুতুল এই বাড়িতে আসার কিছুদিনের মধ্যেই অবশ্য বুঝে গেছিল স্বতঃস্ফূর্তভাবে ওকে ওনারা নিয়ে আসেননি। মঞ্জিলের চাপেই বাধ্য হয়ে ওর সাথে বিয়ে দিয়েছেন। তাই হয়তো সবার সাথে মিলেমিশে থাকার দায়িত্বটা ওর আরও বেশি বেড়ে গেছিল। ছোটর থেকে মা হারা পুতুল চেয়েছিল সবাইকে নিয়ে নিজের একটা পরিবার, আর সেটা পেয়ে ও কোনোভাবেই হারাতে চায়নি, বরং ভালোবাসা দিয়ে শ্বশুরবাড়ির সবার মন জয় করে নিতে চেয়েছিল। যদিও কাজটা তত সহজ ছিল না। সব সময় সবার মনের মতো হয়ে চলতে চলতে কবে যে ও নিজের মনটাকেই মেরে ফেলেছে সেটাই আর মনে নেই। বসুবাড়িতে ভালো হয়ে থাকার ওর এই চ্যালেঞ্জটা আরও বেশি বেড়ে গেছিল দেওরের বিয়ের পরে। সুতপার সাথে বসুবাড়ি থেকে রীতিমতো দেখাশোনা করে বিয়ে দিয়েছিলেন মঞ্জিলের ছোট ভাই চঞ্চলের। তাই কোথাও যেন সব হারাবার একটা ভয় কাজ করতো পুতুলের মনের মধ্যে। তারপর পুপুনকে নিয়ে তখন ওর হিমশিম খাওয়া অবস্থা। আর এসব সংসার সন্তান সামলাতে গিয়েই কখন যে নিজের মানুষটা দূরে সরে যাচ্ছে বুঝতে পারেনি পুতুল। দুবার রিং করলো মঞ্জিলের নম্বরে, দুবারই আপনার কলটি অপেক্ষায় আছে বলে কেটে গেল। দীর্ঘশ্বাস ফেলে পুতুল ভাবলো নিশ্চয়ই মঞ্জিল অফিসের কোনো কলে ব্যস্ত আছে। বসুবাড়ির দেওয়ালের বিশাল ঘড়িটার পেন্ডুলামটা ঢং ঢং করে জানান দিল পুপুনের আসার সময় হয়ে গেছে। পুপুন এলে ওর হাত মুখ ধুয়ে খেতে দেওয়া, খাওয়ার পরে স্কুলের টাস্ক চেক করা, বিকেলে আঁকার ক্লাসে নিয়ে যাওয়া পুতুলের যে অনেক কাজ। স্মৃতি রোমন্থনের সময়ই বা কতটুকু। রূপাঞ্জনার কথা মতোই ভেবেচিন্তে এই সময়টা বের করেছিল পুতুল। মঞ্জিলের রাগ ভাঙিয়ে ওকে কোনো ক্রমে রাজি করেছিল আজ সন্ধ্যাতে ওরা দুজনে একটু ঘুরে আসবে। পুপুনের টিউশন স্যারও আজ সন্ধ্যাতে আসবেন বলেছিলেন। তাই হিসেব করে রেখেছিল পুতুল মাকে বলে মঞ্জিলের সাথে বেরোতে খুব একটা অসুবিধা হবে না। তারপর না হয় বাকি রাগ অভিমান রাস্তাতেই ভুলিয়ে দেবে। পরিকল্পনা মতো গোলাপি রঙের জরিপার শাড়িটাও বের করে রেখেছিল। এটাই যে এবার ওদের ম্যারেজ অ্যানিভার্সারিতে মঞ্জিল উপহার দিয়েছিল। মঞ্জিল অবশ্য প্রথমে রাজি ছিল না, নিজের জেদেই অটল ছিল। গাল ফুলিয়ে বলছিল, শুধু শুধু আমাকে সময় দিয়ে তোমার মূল্যবান সময় কেন নষ্ট করতে চাইছো? পুতুলি ওর গালে আলতো করে চুম্বন এঁকে দিয়ে বলেছিল, কারণ আমি যে বুঝেছি তোমার জন্যই বাকিরা, তাই তুমি সবচেয়ে আগে। স্ত্রীর চেতনা ফিরেছে ভেবেই মঞ্জিলও বলেছিল, একটা শর্তে রাজি হতে পারি। দায়সারাভাবে বেরোলে কিন্তু হবে না। একদম প্রথম দিনের মতো করে তোমাকে চাই। লাজুক হেসে পুতুল বলেছিল, সেটা আবার কেমন? মঞ্জিল ওর কপাল থেকে গালে আঙুল দুটো ছুঁয়ে দিয়ে বলেছিল, সেই চুলের খোপা, চোখে কাজল, গোলাপি ঠোঁট। আজ সকাল থেকে হাজারটা কাজের মাঝেও পুতুল মঞ্জিলের ওই কয়েকটা শব্দকে বারবার স্মরণ করেছে। অবশেষে দুপুরের খাওয়া দাওয়া শেষ হতেই পুতুলের পরিকল্পনাতে এক ঘটি জল উল্টে দিয়ে ওর শাশুড়ি মা বললেন, কাজল আসবে আজ। তুয়া তো বলেই রেখেছে বড় মামির কাছে মোগলাই খাবে। তুমি সেদিন কি একটা আইসক্রিম করেছিলে না? আমি কাজলকে বলেছিলাম, তারপর তুয়া খুব জেদ ধরেছে, ওটা আজ আরেকবার করবে তো। কাজল হলো পুতুলের একমাত্র ননদ। বিয়ে অবশ্য বেশি দূরে হয়নি, সেই জন্যই যখন তখন মায়ের আদর খেতে চলে আসতে পারে। কাজলের আসার খবর শুনেই মুখটা শুকিয়ে গেল পুতুলের। ঢোক গিলে বলল, মা আজকেই, মানে আজই আসবে? বনশ্রী দেবী সাথে সাথে বললেন, হ্যাঁ, তুয়ার তো আবার পরীক্ষা শুরু হয়ে যাবে, এখন আর আসতেই পারবে না। তাই আমি বললাম আজ ওয়েদারটাও ভালো, একটু ঘুরে যাক। পুতুল তারপরেও সব দিকটা বজায় রাখার চেষ্টা করে বলল, মা আইসক্রিম মানে তো অনেক কিছু লাগবে, ফ্রেশ ক্রিমটাও এখন নেই, তাই চঞ্চল নিয়ে আসবে, আমি বলে দিচ্ছি ওকে। চটজলদি উত্তর দিলেন বনশ্রী দেবী। আর সত্যি পুতুলের মনে হচ্ছে ও যেন এই বাড়িতে বন্দী হয়ে গেছে। নিজের ইচ্ছে অনিচ্ছে বলে তো কিছুই নেই, এমনকি মঞ্জিলকেও ভালো রাখতে অক্ষম। মঞ্জিলকে ফোন করে জানাতেও সাহস হচ্ছিল না। তার মধ্যে ডোরবেলটা বেজে উঠল। বনশ্রী দেবী বলে উঠলেন, এত তাড়াতাড়ি ওরা চলে এলো নাকি? মঞ্জিলকে দেখতে পেয়ে বনশ্রী দেবী বললেন, তুই তাড়াতাড়ি এসেছিস যখন ভালোই হয়েছে। বিকেলে বেরিয়ে একটু ফ্রেশ ক্রিম এনে দিবি তো, আর কি কি লাগবে পুতুল বলে দেবে। পুতুলের শুকনো মুখটার দিকে তাকিয়ে মঞ্জিলের ভ্রু দুটো কপালে উঠল। পুতুল মিনমিনে স্বরে বলল, কাজল আসবে তাই। ওর কথাটা শেষ করতে না দিয়ে বনশ্রী দেবী বললেন, তাই বৌমা বলছে সেদিন পুপুন আর পিঙ্কির জন্য যে আইসক্রিম করেছিল তুয়ার জন্যও করবে। ও তো আবার আইসক্রিম খেতে খুব ভালোবাসে জানিস তো। রাগটা চেপে রেখে ঘরের মধ্যে চলে গেল মঞ্জিল। দুপুর থেকে তুমি কথা বলছো না, আচ্ছা আমি কি করব বলো তো? আমি কি জানতাম যে ওরা আজই আসবে? মঞ্জিল কোনো উত্তর না দিয়ে গম্ভীরভাবে মোবাইলটা নিয়ে বসে রইল। পুতুল একটু বিরক্ত স্বরেই বলল, তুমি সবেতেই রাগটা আমার উপরে করো, মাকেও তো কিছু বলতে পারতে। মঞ্জিল হঠাৎ করে ঝাঁঝালো স্বরে বলল, কেন? আমি বলবো কেন? বিয়ের পরে যেচে রান্নার দায়িত্ব নিতে কে তোমাকে দিব্যি দিয়েছিল?
আমি তো বলেছিলাম লোক রাখার কথা। পুতুল ভয়ে ভয়ে ঢোক গিলে বলল, তখন বুঝতে পারিনি যে কেউ সাহায্য করবে না, সবকিছু একার হাতে। ওকে থামিয়ে দিয়ে জোর গলায় মঞ্জিল বলল, না, তুমি তো ভালো হয়ে থাকতে চাও, নিজেকে মহিয়সী প্রমাণ করতে চাও। তবে না মা বলবে বড় বৌমার হাতে অন্নপূর্ণার আবাস, তবে প্রতিবেশীরা বলবে তোমার মতো বউ হয় না। পুতুল কাপা গলায় বলল, কেন? তুমিও তো সবাইকে বলো আমি এক সুতোতে তোমার পরিবারটা বেঁধে রেখেছি। তখন বলতে শুনতে অনেক কিছু ভালো লাগে পুতুল, কিন্তু সত্যিটা এতটাও মিষ্টি নয় যে তোমার আইসক্রিমের মতো মুখে দিলেই সবাই গলে পড়ে ধন্য ধন্য করবে। পুতুলের সত্যি খুব কান্না পাচ্ছিল। যার পরিবার, যার সংসারের জন্য এতগুলো বছর ধরেও ত্যাগ করে চলেছে, তার চোখে ওর জন্য কোনো সম্মান নেই। কাঁদো কাঁদো স্বরে পুতুল বলল, তুয়া তো তোমার ভাগ্নি, ও খেতে চাইলে আমি কি করব? থাক ও সব বাহানা। বলো যে প্রশংসা শুনতে শুনতে তুমি দেবী হয়ে গেছো। কেন বোঝো না আমি কোনো দেবী নই? আমার পুতুলকে বিয়ে করেছিলাম। পুতুলের চোখ দিয়ে যে জল পড়ছে সেটা খেয়াল করতেও চাইল না মঞ্জিল। এদিকে বাবা মায়ের চেঁচামেচি শুনে ঘুমন্ত পুপুনও উঠে পড়েছে। পাছে ওদের কথা কাটাকাটি বাবা মায়ের ঘরে না পৌঁছে যায়, সেজন্যই চুপ করে গেল পুতুল। পুতুল চুপ করে যেতে দুপুর থেকে জমে থাকা রাগটা আরো 7 গুণ বেড়ে গেল মঞ্জিলের মাথাতে। চেঁচিয়ে বলল, তোমার থেকে তো অফিসের রিয়াকে বিয়ে করলেও আজ ভালো থাকতাম, এই দিন দেখতে হতো না। একঘেয়ে জীবন, মনে হয় না আর বেঁচে আছি। তারপরে পুতুলের চোখে জলের ফোঁটাগুলো দেখে আরো বেশি জ্বলে গিয়ে বলল, ও, তোমরা হাউস ওয়াইফরা তো শুধু এটাই পারো, ইমোশনাল ড্রামা করতে। কথাগুলো বলে স্টাডি রুমে চলে গেল মঞ্জিল। চোখ দুটো মুছে পুপুনকে ঘুম পাড়াতে লাগলো পুতুল। রাত জাগলে পুপুনের আবার খুব গ্যাস অম্বল হয়। কি করবে পুতুল? সংসারটা যে ওর, চাইলেও রাগ দেখিয়ে বেরিয়ে যেতে পারে না। হে মাই ডল ডার্লিং, কেমন আছিস? ভুল সময় ফোন করে ফেললাম না তো? ঘুম চোখে মোবাইলটা কানে দিয়ে রূপাঞ্জনার গলা শুনে উঠে বসলো পুতুল। নিজের সব মন খারাপ একদিকে সরিয়ে রেখে বলল, রূপ, তুই এত রাত্রে? আরে খবরটাই এরকম কিছু, ভাবলাম রাত্রি হোক, তোকেই আগে দেব। কি খবর? তার আগে বল, মঞ্জিলদার সাথে মানে অসময়ে প্রেমে বিঘ্ন দিলাম না তো? দীর্ঘশ্বাস ফেলে পুতুল বলল, আরে কোথায় কি, তিনি তো স্টাডি রুমেই। আমি যে বোরিং হয়ে গেছি, রোম্যান্সটাই হারিয়ে গেছে। কি মানেটা কি? আবার ঝগড়া করেছিস? তোকে যে বললাম একটা আউটিং এর প্ল্যান করতে, ওসব রাগ অভিমান আইসক্রিমের মতো গলে যাবে। সব করেছিলাম, কিন্তু আইসক্রিমটাই তো বাধা হয়ে গেল রে। ওর বোন ভাগ্নি ঘুরতে এলো, আর আমার উপরে ফরমায়েশ হলো আইসক্রিম তৈরি। এবার সেটাও নাকি আমারই দোষ, তুই বল। পুতুলকে কিছু বলতে না দিয়ে রূপাঞ্জনা বলল, কি বলবো, অবভিয়াসলি দোষ তো তোরই। তারা ঘরে এসেছিল তো কি হয়েছে, তোদের বেরোনো যেত না? মুখটা বেজার করে পুতুল বলল, তুই বুঝবি না, নিজে তো আর সংসার করলি না। রূপাঞ্জনা অমনি দুঃখী স্বরে বলল, তোর ইচ্ছেই পূরণ হচ্ছে এবার সামনের মাঘে। আজই সব ঠিক হলো, সেটা বলবো বলেই তো। পুতুলের যেন বিশ্বাসই হচ্ছিল না রূপাঞ্জনার কথাগুলো। অবাক হয়ে বলল, তুই সত্যি বলছিস? কোথায়, কখন, কিভাবে? আরে ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে বিক্রমই কন্ট্যাক্ট করেছিল। দেন জানিসই তো, বিয়ে নিয়ে আমি একদমই সিরিয়াস ছিলাম না। বাবা মায়ের জন্যই প্রোফাইল ওপেন করেছিলাম, বাট কিভাবে যে এগিয়ে গেল, সব ঠিক না হওয়া অব্দি অ্যাকচুয়ালি আমিও বলতে চাইছিলাম না। পুতুল হালকা অভিমানের স্বরে বলল, এই নাকি তুই আমার বেস্টি? আর তুই? একটা কথা শুনেছিস? সেইবার কত করে বুঝিয়ে বলে এলাম, ওসব দায়িত্ব সুগৃহিণীর তকমা সরিয়ে একটু খারাপও হতে হয় নিজের জন্য। কি হবে বলতো এত করে? আচ্ছা তুই ভেবে দেখ তো, আজ মঞ্জিলদা যদি তোর থেকে সরে যায় তখন? পুতুল হেসে বলল, ধুর, কি যে সব বলিস, মঞ্জিল কোথায় যাবে? এই তো। এত বিশ্বাস ভালো নয়। শোন, বিক্রমকেও আমি এত বিশ্বাস করি না। সে বিয়েই ঠিক হোক আর যাই হোক, এখনো ভালো করে ওর খবর নিতে হবে। ওর অফিসে, বাড়িতে অনেকভাবে চেক করতে হবে। কোথায় কি ঘাবলা বেরাবে কে বলতে পারে? পুতুল আবারও হাসতে হাসতে বলল, তুই না একই রয়ে গেলি রূপ। বিশ্বাস না করলে সম্পর্ক টিকবে কি করে? আর তোর অন্ধবিশ্বাসের ফায়দা যদি কেউ একতরফা নিতে থাকে তখন? সাইকোলজির স্টুডেন্ট বস, মানুষের মনে যে কত কি গোলক ধাঁধা চলে বেশ বুঝি। তুই নিতুকে তো চিনতিস, ছেলে মেয়ে নিয়ে দিব্যি সুখের সংসার। কি হলো বলতো হঠাৎ? অমৃতদা যে ওর অফিসেরই একটা মেয়ের সাথে। ভেবেছিলাম আমরা কেউ। পুতুলের বুকের ভিতরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, চুপ করে গেল। রূপাঞ্জনাই ফোনের ওপাশ থেকে বোঝাতে লাগলো, দেখ, স্বামী স্ত্রীর গভীর দাম্পত্যের মাঝেও তৃতীয় কারো এন্ট্রি নিতে বেশি সময় লাগে না। কোথাও একটু ফাঁক পড়ে গেলেই। দেখ, আমি বলছি না মঞ্জিলদা ওরকম, কিন্তু তুই ভেবে দেখ, দিনের পর দিন তোকে না পাওয়া তোদের মান অভিমান কি কোথাও একটা সেরকম স্পেস করে দিচ্ছে না? প্লিজ এবার তো নিজেরটা গুছিয়ে নে, অনেক তো স্যাক্রিফাইস করলি।
মঞ্জিল তাকে ছাড়া কিন্তু ওই পরিবারে তোর কোনো ত্যাগেরই কিছু দাম নেই। পুতুল তোতলিয়ে বলল, ধুর, সেরকম কেন হবে? আমি তো জানি ওকে এমন কিছু করতেই পারে না। দীর্ঘশ্বাস ফেলে রূপাঞ্জনা বলল, একদিকে তোর সরল মনের বিশ্বাস আর অন্যদিকে আমার সাইকোলজি নিয়ে এত বছরের স্টাডি, অভিজ্ঞতা। তবু জয়টা তোরই হোক, মনে প্রাণে চাই রে। কলটা ডিসকানেক্ট করেও ভাবতে লাগলো পুতুল, সেদিনও তো রাগের মাথায় অফিসের কোন রিয়ার নাম করলো মঞ্জিল। কেই রিয়া? তবে কি রিয়ার সাথে ওদের বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল? সন্ধ্যাবেলা প্রভা মাসিমাকে দেখে পুতুল রান্নাঘরের দিকে গেল। মাসিমা আবার নিরামিষ ছাড়া কিছু খান না, একা মানুষ, তাই হয়তো প্রায় বনশ্রী দেবীর সাথে গল্প করতে আসেন। প্রভা মাসিমাকে দেখলে পুতুল কখনো ছানার জিলাপি, কখনো মালপোয়া বানিয়ে দেয়। মাসিমা আবার মিষ্টি খুব পছন্দ করেন। বনশ্রী দেবীর কাছেও আফসোস করেন, ওর বৌমা যদি পুতুলের মতো হতো তাহলে আর জীবনে দুঃখ থাকতো না। পুতুলেরও খুব খারাপ লাগে এই বয়সে মাসিমা একা একা সারাদিন কাটান। ছেলে বউ একই শহরে থেকে আলাদা বাড়িতে, স্বামী তো মারা গেছেন সেই কত যুগ আগে। প্রভাদেবী গল্প করেছেন কত কষ্ট করে ছেলেকে একার হাতে মানুষ করেছেন, আর আজ সেই ছেলেই কেমন পর হয়ে গেছে। পুতুলেরও কেমনই যেন সহানুভূতি হয় বৃদ্ধা মাসিমার প্রতি। পুপুনকেও তো ও কত কষ্ট করে বড় করছে। পুপুন যদি কোনোদিন ওর সাথে এমন করে, ভাবলি ওর বুক কাঁপে। আজকেও নিরামিষ জল খাবার তৈরি করে পুতুল যখনই বনশ্রী দেবীর ঘরে ঢুকতে গেল, তখনই চৌকাঠের আগে পা আটকে গেল। প্রভাদেবী বলছেন, দুই ছেলের জন্য নয় গো, বড়র বউটাও যদি ছোটর মতো চালাক চতুর হতো তাহলে তোমার ওই একই হাল হতো। ওই জন্যই বলি, সব কপাল, রাধা মাধবের ইচ্ছা। বনশ্রী দেবী হালকা হেসে বললেন, শুধু রাধা মাধবের ইচ্ছা বললেই কি হয়? মনও পড়তে জানতে হয়। মা মরা মেয়ে একটু আদুরে স্বরে দুটো প্রশংসা করে দিলেই তো সে গলে জল। পুতুল স্পষ্ট দেখলো বনশ্রী দেবীর হাতে হাত রেখে প্রভা দেবী বলছেন, তুমি সত্যিই পারো, না হলে শুধু ছোট বৌমাকে যেভাবে বোঝালে, বাপরে, আমি তো হাও হয়ে শুনছিলাম তোমার ক্ষমতা আছে। আর বলো না, সুতোপাও যে ওরকম বোকার মতো বড় বড় দুটো মিঠে প্রশংসা শুনে আমার উপরে রেগে যাবে, আমি কি ভেবেছিলাম? ভাগ্যিস বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলাম। কোথায় অত বড় ব্যবসায়ীর একমাত্র মেয়ে সুতোপা, আমি নিজে দেখাশোনা করে ওকে এই বাড়িতে নিয়ে এসেছি। আর কোথায় মঞ্জিল ওই নাচুনে মেয়েটাকে পছন্দ করে নিয়ে এলো? তুলনা হয়? প্রভাদেবী দুঃখী স্বরে বললেন, হ্যাঁ গো, সত্যি বলো, তোমাদের মতো বনেদি ঘরে মেয়েকে একেবারে খালি হাতে পাঠিয়েছিল? বনশ্রী দেবী ঠোঁট উল্টে বললেন, তাছাড়া কি? আর মঞ্জিলেরও এমন মতিভ্রম হয়েছিল, তখন তো ওর সাথে বিয়ে না দিলে ঘরই ছেড়ে দেয়। তবে পুষিয়ে গেছে কি বলো? দিব্যি সারাদিন তোমার ফরমায়েশ খাটছে, তাছাড়া আর কি করবে? জানো তো কোন ঘরের। প্রভাদেবী আবারও বললেন, তবুও সাবধানের মান নেই গো, ছেলে যদি কোনো কারণে বেঁকে বসে, আমার খোকার মতো ঘর ছেড়ে আলাদা সংসার পাতে। বনশ্রী দেবী চালাকির হাসিতে বললেন, তুমি কি আমাকে অত বোকা ভাবো? চোখের সামনে আছে ওরা, ওদের ওই খিটিমিটি আমি কখনো কমতেই দেব না যে একসাথে নতুন করে সংসার পাতার কথা ভাববে। প্রভা দেবী দুগালে হাত দিয়ে বললেন, ওমা, বলো কি? নিজের ছেলেরই সংসারে অশান্তি, আর তাতে যদি মঞ্জিল উল্টোপাল্টা কিছু একটা করে বসে? বনশ্রী দেবী মুখে একটা পান পুড়ে চিবিয়ে চিবিয়ে বললেন, কি আর হবে, এই মেয়েকে দূর করে অন্য কাউকে বিয়ে করবে তো তখন বড় বৌমাও বুঝবে পুরুষ মানুষকে হাতে করা অত সোজা নয়, একবার প্রেম করে গলায় মালা হয়ে ঝুলে গেলেই নয়। তোমার কিন্তু খুব সাহস গো। বনশ্রী দেবী নিজের প্রশংসায় খুশি হয়ে বললেন, তুমিও সাহস দেখালে তোমার খোকাও আজ হাতেই থাকতো। নিজের কানে শোনা কথাগুলো নিজেরই যেন বিশ্বাস হচ্ছিল না পুতুলের। এতদিন ও এই মানুষগুলোর জন্য নিঃস্বার্থভাবে খেটেছে, এমনকি মঞ্জিলের ইচ্ছে আবদারেরও কোনো দাম দেয়নি। কাদেরকেও আপনজন ভাবতো তাহলে? ইচ্ছে করে চুরির শব্দটা করলো পুতুল। ওরা থেমে যেতে টলমল পায়ে ঘরের ভিতরে ঢুকলো। চিড়ের পোলাওয়ের প্লেট দুটো টেবিলে রেখে বলল, মাসিমা, আপনি এসেছেন দেখে একটু করলাম। প্রভাদেবী সাথে সাথে বললেন, তোমার গুণ নিয়েই কথা হচ্ছিল মা। আমি এইমাত্রই বলছিলাম, বড় বৌমার মতো রূপে গুণে লক্ষ্মী কজন হয়? সব দিকে কত খেয়াল তোমার। হালকা হেসে আর কোনো উত্তর দিল না পুতুল। নিজের ঘরে গিয়ে কাঁদতে লাগলো। সত্যি, পর মনে হয় কখনোই আপন হয় না। যাদের জন্য 8 বছর ধরে এত ত্যাগ করে এসেছে, এই তাদের মনের ভাষা। ওকে সবাই বোকার মতো খাটায়। রূপাঞ্জনা দুর্গাপুজোর সময় পুতুলের শ্বশুর বাড়িতে এসে ঠিকই বুঝেছিল সবাইকে, তাই তো ওকে সাবধান করে বলেছিল, সুযোগ পেয়ে তোকে শুধু খাটিয়ে নিচ্ছে। যেটাকে তুই ভালোবাসা ভাবছিস সেটা মরীচিকা ছাড়া কিচ্ছু নয়। গত কিছুদিন আগে মঞ্জিলকে নিয়ে রূপাঞ্জনার দ্বিতীয় ভাবনাটা মনে আসতেই কেঁপে উঠল পুতুলের সারা শরীর। মঞ্জিল কি সত্যি অন্য কারো প্রতি? আর ভাবতে পারল না পুতুল।
রূপ, তুই ঠিক ছিলি। আমাকে সত্যি এখানে কেউ আপন ভাবে না রে। আমি নিজের কানে সব শুনেছি। বিকেলে নিজের কানে শোনা প্রতিটা কথা রূপাঞ্জনাকে বলেই যেন হালকা হতে চাইল পুতুল। রূপাঞ্জনা সব শুনে কয়েক সেকেন্ড নীরব থেকে বলল, আমি আগেই তো বারবার বলেছিলাম, নিজের চরম সর্বনাশের আগে সামলে যা। আমার কি হবে রূপ? সত্যি যদি মঞ্জিল, ওরা যে ওদের বড় ছেলের আবার বিয়ে দেবে। রূপাঞ্জনা ফোনের এপাশ থেকেই ধমক দিল, সবকিছু এতই সোজা? আইন আদালত বলে কিছু নেই নাকি? পুতুল আর কোনো কথা বলতে পারল না, শুধুই কাঁদতে লাগলো। রূপাঞ্জনা বলতে লাগলো, এই জন্য তোকে বলতাম মাদার ইন্ডিয়া হওয়ার চেষ্টা না করে ঘুরে জবাব দিতে। কিন্তু তুই তো জানিস আমি জোর দিয়ে কিছু বলতে পারি না। আর ছোবল না মারতে পারিস, ফনা তুলে ফোঁস তো করতিস। পুতুল ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, মা সব জানে আমার সাথে মঞ্জিলের মন কষাকষি, রাগ, অভিমান। মা তো চাই যাতে আমাদের মধ্যে অশান্তি হয়। সেদিন হয়তো কাজলদেরকেও ইচ্ছে করি ওই সময় মা। রূপাঞ্জনা বিরক্তির স্বরে বলল, এই শোন, মামা বন্ধ করতো। মা কখনো সন্তানের খারাপ চাইতে পারে না। আর যেই মা সেটা চায় সেই মা আর যাই হোক মা হয় না। রূপাঞ্জনার বকুনি খেয়েই পুতুল আবার জিজ্ঞাসা করলো, আমি তাহলে কি করব রূপ? সত্যি কি মঞ্জিল অন্য কারো প্রতি আসক্ত হয়ে? বিশ্বাস কর, তোর এই কথাটাও যদি মিলে যায় আমি আর বাঁচবো না। তোকে আর সেসব বলার জন্য আমি থাকবো না। রূপাঞ্জনা আরেকবার বকুনি দিয়ে বলল, এজন্যই আগে ভাগে সচেতন হতে বলেছিলাম। শ্বশুর বাড়িতে বর যদি পর হয় তাহলে কেউ আপন নয়, বুঝেছিস? ভাবতে হবে তো কতটা কি দেরি হয়েছে। পুতুলের যেন দিকবিদিক শূন্য হয়ে আসছিল। তখনই রূপাঞ্জনা কয়েক মিনিট ভেবে বলল, এটাই সময়। তোকে এবার এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তুই আমাকে মেরে ফেলতে চাস রূপ? কাঁদো কাঁদো স্বরে আবার জিজ্ঞাসা করলো পুতুল। রূপাঞ্জনা অবাক হয়ে বলল, কি? পুতুল সরলভাবে উত্তর দিল, তুই যে একটু আগে আমাকে সাপ হয়ে ফোঁস করতে বললি, তারপর আবার সাপ মারার কথা বলছিস? রূপাঞ্জনা বিড়বিড় করে নিজের মনেই বলল, আমার শিক্ষা অভিজ্ঞতা সব ফেলা যাক রে। তোর এই সরল মনের বিশ্বাসটারই যেন জয় হয়। তারপরেই গলা ঝেড়ে বলল, আমি যা বলছি, যেভাবে বলছি সব তোকে করতে হবে। যত খারাপই লাগুক পিছিয়ে আসা চলবে না। মনকে শক্ত রাখতে হবে, শুনছিস? পুতুল চুপচাপ ঘাড় নেড়ে সবটা বড় বড় চোখ করে শুনে শেষে শুধু বলল, তুই কি এই প্ল্যানটা দিয়েই বিক্রমকেও চেক করবি? অনেকদিন পর আয়নার সামনে সাজতে বসেছিল পুতুল। পুপুনের আজ সকালে স্কুল ছিল, তাই ও তাড়াতাড়ি ফিরে গেছে। মায়ের কপালে ওদের স্কুলের মতো তেরেঙ্গাটা দেখে পুপুন বলল, মা তোমার কপালে পতাকা? পুতুল হালকা হেসে আয়নাতে নিজেকে দেখলো। পরনে সাদা চুড়িদার, মাথার খোপাতে গেরুয়া, সাদা, সবুজ ফুলের মালা, চোখে টানা কাজল, গোলাপি ঠোঁট, কোমরে বাঁধা গেরুয়া সবুজ ওড়না। এমনই পরিপাটি সাজে তো ওকে সবসময় দেখতে চাইতো মঞ্জিল। মোবাইলটা বেজে উঠতেই কলটা রিসিভ করে পুতুল বলল, রূপ আমি পারবো তো? এত বছর পরে সত্যি খুব ভয় করছে। রূপাঞ্জনা দৃঢ় স্বরে বলল, এখনো তোর ভয় করছে? আর কত কি দেখলে তোর শিক্ষা হবে বলতো পুতুল? পুরনো কথা মনে করেই পুতুলের চোখ দুটো জলে ভরে আসতে চাইছিল। মঞ্জিল যে সত্যি অন্য কোনো মেয়ের উপরে এভাবে দুর্বল হয়ে পড়তে পারে, ওর যেন এখনো বিশ্বাসই হচ্ছে না। রূপাঞ্জনা ফোনের ওপাশ থেকে বলল, একদম কাঁদবি না। তোকে আরো অনেক শক্ত হতে হবে, যাতে মঞ্জিলদার কখনো অন্য কারোর দিকে হাত বাড়াবার আগে দুবার ভাবে। কাঁদো কাঁদো স্বরে পুতুল বলল, এভাবে কি কাউকে ধরে রাখা যায়? ধরে রাখাটা পরের কথা, নিজের ভুলের সাথে মুখোমুখি দাঁড় করানোটা প্রয়োজন। তুই আর দেরি করিস না, এখানে তো প্রাক্তন ছাত্রী বলে তোর নামও ঘোষণা হয়ে গেছে। পুতুল আবেগ তাড়িতভাবে বলল, আর মঞ্জিল, তোর মঞ্জিলদা আসবে? রূপাঞ্জনার ঠোঁট উল্টে হালকা হেসে আত্মবিশ্বাসী স্বরে বলল, মন পাখি নিজে নিমন্ত্রণ করেছে, মঞ্জিলদা তো অনুষ্ঠানে আসবেই। পুতুল ফোনটা রেখে বেরোতে যাচ্ছে এমন সময় পুপুন বলে উঠল, মা তুমি নাচ করবে বলো, যেমন আমাদের স্কুলে হয়? পুতুল পুপুনকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ পুপুন, মা যে আগে নাচ করতে খুব ভালোবাসতো। পুপুন সরল হাসিতে বলল, তবে আমাকেও নিয়ে চলো, আমি শুধু নাচ দেখব, একটুও দুষ্টুমি করব না। পুপুনের হাত ধরে পুতুল সিঁড়ি দিয়ে নামতেই ওকে নাচের পোশাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। সুতপা। বনশ্রী দেবী চোখ কপালে তুলে বললেন, এ কি পোশাক পরেছ তুমি বড় বৌমা? আর এখন অবেলায় কোথায় যাচ্ছ? পুপুন ওর মায়ের বলার আগে উত্তর দিল, মা নাচের প্রোগ্রাম করতে যাচ্ছে ঠাম্মি, আর আমি দেখতে, তুমি যাবে? পুপুনের কথা শুনে চোখ দুটো আরো বড় হয়ে গেল বনশ্রী দেবীর। পুতুল হেসে বলল, কেন মা, দুপুরে রান্না তো ঠিকঠাকই হয়েছিল, রাতের রান্না না হয় এসে করব?
আর পুপুনও তো আমার সাথে যাচ্ছে, তাহলে আপনাদের কি সমস্যা? বনশ্রী দেবী গলা তুলে বললেন, সে কি কথা? তুমি আমার অনুমতি না নিয়ে যেখানে খুশি যাবে আর আমি জানতেও পারবো না? আপনার বড় ছেলে কোথায় এখন জানেন? বনশ্রী দেবী ভ্রু কুঁচকে বললেন, সে কোনো কাজেই বেরিয়েছে নিশ্চয়ই। আমিও তবে কাজেই যাচ্ছি মা। সব সিঁড়িগুলো নেমে পুপুনের সাথে বেরিয়ে যাওয়ার সময় বনশ্রী দেবী আবারও বললেন, তুমি কি বসু বাড়ির মান সম্মানটুকুও রাখবে না? সবার সামনে নাচতে যাবে? পুতুল এই প্রথমবার বনশ্রী দেবীর চোখে চোখ রেখে উত্তর দিল, লুকিয়ে নয় মা, এবার আপনি প্রকাশ্যে আমার নিন্দে করতে পারবেন। মাসিমার কাছেও ব্যবস্থাটা করে দিলাম। রাগে কাঁপতে লাগলেন বনশ্রী দেবী। ঘরের দরজা খুলে বেরিয়ে আজ অনেক বছর পরে পুতুলের মনে হলো প্রকৃতই একটা স্বাধীনতা দিবস। মঞ্জিল বারবার মোবাইল স্ক্রিনে দেখছিল সময়টা। ইউনিভার্সিটির অনুষ্ঠানের আগেই তো মন পাখি ওর সাথে দেখা করব বলেছিল, আর না হলেও চিনবেই বা কী করে? স্টেজের সামনে বসেছিল মঞ্জিল। মন পাখিকে মেসেঞ্জারে একটার পর একটা মেসেজ করেও যখন সিন হচ্ছিল না, ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছিল। এমনিতেও হলের মধ্যে ভ্যাপসা গরম, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। হঠাৎ পাশ থেকে শুনতে পেল পুপুনের গলাটা, বাবা তুমিও এসেছো? পুপুনকে রূপাঞ্জনার সাথে দেখে মঞ্জিল তখন বেশ ঘাবড়ে গেছে। তাড়াতাড়ি মোবাইলের স্ক্রিনটা বন্ধ করে রূপাঞ্জনার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি মানে তোমরা? রূপাঞ্জনার কিছু বলার আগে এদিক ওদিক তাকিয়ে মঞ্জিল বলল, পুতুল আসেনি? পুপুনে উত্তর দিল, মা এসেছে তো, আমি তো মায়ের সাথেই এসেছি। রূপাঞ্জনার দিকে তাকিয়ে কেমনই একটা অস্বস্তি হচ্ছিল মঞ্জিলের। মনে মনে ঢোক গিলতে লাগলো। রূপাঞ্জনায় মঞ্জিলের কানের কাছে ফিসফিসিয়ে বলল, হ্যাঁ মঞ্জিলদা, পুতুল এসেছে আর মন পাখিও। একটা ঠান্ডা স্রোত যেন মঞ্জিলের শির দ্বারা বেয়ে নিচে নেমে গেল। মন পাখির সাথে ওর আলাপ তো বেশি দিনের নয়, কিছুদিন আগে ফেসবুকে পরিচয় হয়েছিল। তারপর একে অপরের সাথে নিজেদের পছন্দ ভালো লাগা শেয়ার করেছিল। মঞ্জিল অবশ্য ওদের এই ফেসবুক বন্ধুত্বে বেমালুম চেপে গিয়েছিল যে ও বিবাহিত, একটা 6 বছরের ছেলে আছে। তোতলিয়ে মঞ্জিল উত্তর দিল, মানে কে? কে মন পাখি, কে? রূপাঞ্জনা আত্মবিশ্বাসী স্বরে বলল, যার সাথে গত 1 মাস ধরে সকালে রাত্রে মনের কথা আদান প্রদান করছো, আর যার সাথে দেখা করতে এখানে এসেছো, সেই মন পাখি। মঞ্জিল ভিতরে ভয় পেলে উপরে প্রকাশ করলো না, বরং বেশ জোর দিয়ে বলল, তুমি যেমন ভাবে বলছো তেমন কিন্তু নয়, উই আর জাস্ট ফ্রেন্ড, আর আজ ওর একটা প্রোগ্রাম আছে বলেই আমাকে। রূপাঞ্জনা বিদ্রুপ করে হেসে বলল, সাইকোলজির স্টুডেন্ট আমি মঞ্জিলদা, পুতুলকে বোকা বানালেও আমাকে পারবে না। আর কি বলো তো, এরকম তৃতীয় সম্পর্কগুলো শুরুই হয় বন্ধুত্ব দিয়ে, একে অপরের সাথে পছন্দ শেয়ার করে, বাকিটা অবৈধ নামে। ততক্ষণে মঞ্জিলের শার্টটাও ঘামে ভিজে গেছে। ঠিক করে কিছু বুঝতে না পেরে রাগে ওর ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল, হয়তো উঠেই যেত। তার আগে মাইকে পুতুল দত্তের নামটা শুনে ওর হাত পা অবশ হয়ে এলো। রূপাঞ্জনার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে যেন জিজ্ঞাসা করতে চাইল, পুতুল দত্ত মানে ওর স্ত্রী পুতুল বসু? রূপাঞ্জনা প্রশ্নটা বুঝে নিয়ে হেসে উত্তর দিল, হ্যাঁ মঞ্জিলদা, পুতুল, তবে খেলার পুতুল নয়, মানুষ পুতুল। তোমারই মতো রক্ত মাংসের তৈরি, কখনো যার সাথে আমার মাধ্যমে পরিচয় করেছিলে, ভালোবেসে নিজের ঘরে পুতুল করে নিয়ে গেছিলে, আজকে সে পুতুল তোমার ঘরে দরজা খুলে বেরিয়ে এসেছে। ততক্ষণে মঞ্জিল দেখতে পেল সাদা পোশাকে স্টেজে নেমে এসেছে ওর পুতুল। সে বিয়ের আগে যেভাবে নাচতো সেই একই ছন্দে বাজছে ঘুঙুর, জোর হাতে প্রণাম জানাচ্ছে দেশ মাতৃকাকে, হাতে উড়ছে জাতীয় পতাকা, বাজছে বন্দে মাতারামের সুর। রূপাঞ্জনা ফিসফিসিয়ে বলল, আজ আর ও পুতুল নয়, নিজের মনের চাওয়াতে ডানা মেলা মন পাখি, একদম স্বাধীন। বিস্ফারিত চোখে রূপাঞ্জনার দিকে তাকিয়ে রইল মঞ্জিল। রূপাঞ্জনা বলল, আরও একবার তোমাদের মিল করিয়ে দিলাম মঞ্জিলদা, জীবন দ্বিতীয়বার সুযোগ কিন্তু সবাইকে দেয় না। এবার তুমি ওকে কিভাবে মানাবে সেটা তোমার দায়িত্ব, আমার কাজ এটুকুই ছিল। মঞ্জিলকে যে কখনো এইভাবে পুতুলের মুখোমুখি হতে হবে কল্পনাও করেনি। পুতুলের কিছু বলার আগেই ওর হাত দুটো ধরে মঞ্জিল বলল, প্লিজ পুতুল, ক্ষমা করে দাও। পুতুল তাচ্ছিল্য করে হেসে বলল, পুতুল না মন পাখি, ক্ষমা কার কাছে চাইছো? মঞ্জিল কাঁদো কাঁদো স্বরে বলল, ভুল পথে হাঁটছিলাম আমি, ভাগ্যিস রূপাঞ্জনা, অনেক ভুল করেছি, আর নয়। পুতুলের চোখে জলের বিন্দুগুলো টলমল করছিল, তবুও নিজেকে নিয়ন্ত্রণে রেখে বলল, আমার উপরে রাগ দেখিয়ে স্টাডি রুমে থাকতে থাকে তুমি অন্য কারোর সাথে দিনের পর দিন, রাতের পর রাত আমি শুয়েছি, জানি না আরও কতদূর এগোতে সেই সম্পর্কের পরিণতি। তুমি তো ছিলে পুতুল, আর যদি অন্য কেউ হতো,
স্থান কাল অবস্থা ভুলে মঞ্জিল পুতুলের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে বলল, ভুল করেছি, ক্ষমা করে দাও। আমি তো শুধু তোমাকে এইভাবেই চেয়েছিলাম, যেমনটা দেখে তোমাকে ভালোবেসেছিলাম। পুতুল নিজের চোখ দিয়ে গড়িয়ে পড়া জলটা মুছে বলল, কেন? রূপ কি চিরদিনের? সৌন্দর্য কি চিরস্থায়ী? আমি যদি আবারও অগোছালো হয়ে থাকি তোমার সংসারে, তুমি কি তখন অন্য কাউকে খুঁজবে? মঞ্জিল আরও কিছু বলার আগে রূপাঞ্জনা পুপুনকে নিয়ে এসে বলল, সব দোষটা মঞ্জিল দারু নয় পুতুল। আমি তোকে আগেও বলেছি, সংসার সম্পর্ক এসবের অনেক ঊর্ধ্বে একে অপরকে দেওয়ার সময়টুকু নিজেরটা আর কবে বুঝবি? পুপুন ওর বাবাকে এইভাবে বসে থাকতে দেখে বলল, বাবা, তোমার পায়ে কি হয়েছে? পুপুনকে কোলে নিয়ে পুতুল বলল, বাবার পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা লেগেছে। মঞ্জিল ছেলের সামনে লজ্জা পেয়ে উঠে দাঁড়ালো। রূপাঞ্জনা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝতে পারছো তো মঞ্জিলদা, এর চেয়ে অনেক বেশি লজ্জা, বিদ্রূপ, অপমানের সামনাসামনি হতে হতো। অবৈধ সম্পর্ক কখনো সুখের অধ্যায় রচে না। পুতুল রূপাঞ্জনার দিকে তাকিয়ে বলল, তুই না থাকলে যে আমার সংসারটার কি হতো রূপ? সত্যি বলছি রে, আমার বিশ্বাস নয়, জয়টা তোর সাইকোলজি পড়ার অভিজ্ঞতার। রূপাঞ্জনা পুতুলের কাঁধে হাত রেখে বলল, আরে ধুর, তোর বিশ্বাস ছিল বলেই না এখনো সম্পর্কটা টিকে আছে। আর সংসার সংসার অনেক করেছিস। এবার ওই মাদার ইন্ডিয়ার সহানুভূতি ছেড়ে নিজেরটা নিয়ে একটু ভাবতো। নিজের মানে শুধুই নিজেদের, বুঝেছিস? পুতুল ছলছলে চোখে ঘাড় নাড়তেই রূপাঞ্জনা মঞ্জিলের দিকে তাকিয়ে হুমকি দিল, আমি কিন্তু ওসব কৃতজ্ঞতা ধার বাকি রাখি না। পুতুলকে দিন কয়েকের জন্য মন পাখি করেই উড়িয়ে নিয়ে যাব। আমার বিয়ের আগে ও আর ফিরবে না। ততদিনে তুমি কিভাবে তোমার ফ্যামিলির ভাত রুটি সামলাবে সেটা তোমার দায়িত্ব। মঞ্জিল বিড়বিড় করে বলল, আর ভুল হয়? গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।